নমস্কার। আজ 6ই জুনের সকাল। আমার রোজনামচার আরেকটি পাতায় আপনাকে অনেক অনেক স্বাগত। আজ সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল। সেটা আমার জীবনের হাতে গোনা কয়েকটি দিন আছে, কতগুলি ব্যতিক্রমী দিন, এই দিনটাও তাদের মধ্যে পড়ে। কেননা আজ সকালবেলা আমার ঘুম ভেঙেছে তখন ঘড়ির কাঁটা প্রায় 9:45 ছুঁয়ে গেছে। এটা সচরাচর হয় না, যেহেতু আজকে শনিবার সেই জন্যই বোধহয় এটা সম্ভব হলো। আর আরও একটা কারণ আছে, গতকাল যখন রাত্রে আমি শুতে গেছি তখন কিছু শারীরিক অসুবিধে বা গরমের জন্য ঘুমটাও ঠিকঠাক মতো আসছিল না। ফোনটা স্ক্রোল করতে করতে হঠাৎ ঋতুপর্ণ ঘোষের আবহমান সিনেমাটা খুঁজে পেলাম। তখন মনে হলো যে সিনেমাটাই দেখতে থাকি। ঘুম আসতে আসতে যদি সিনেমাটা দেখতে দেখতে ঘুম চলে আসে, কিন্তু সিনেমাটার বিষয়বস্তু এতটাই ইন্টারেস্টিং ছিল যে এর আগেও সিনেমাটা বহুবার আমি দেখেছি, কিন্তু প্রত্যেকবারই সিনেমাটার যে একটা অদ্ভুত গঠনশৈলী সেটা ঋতুপর্ণ ঘোষের সব সিনেমাতেই থাকে। সেটা থেকে সেটাকে অবজ্ঞা করে বা সেটাকে অ্যাভয়েড করে ঘুম পাবে সেটা একেবারেই অসম্ভব। সকালবেলাতে যেরকম ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশটা বেশ মেঘাচ্ছন্ন, কিন্তু আকাশে মেঘ করলেই তো বৃষ্টি হয় না। বৃষ্টির সেই মেঘের সেই কারচুপি তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি, কিন্তু আজকের ঘটনাটা একদমই অন্য ছিল। আজকের গল্পটা একেবারেই অন্যরকম। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো, আর বৃষ্টি যখন নামলো চলে এলাম ছাদে বৃষ্টিটাকে একটু ভালোভাবে উপভোগ করার জন্য। কিন্তু এই সময় যারা কাজের জন্য রাস্তাঘাটে বেরোন তাদের পক্ষে যে এটা কতখানি দুর্বিষহ সেটা তো ভাবতেই কীরকম লাগছিল। বিশেষ করে যারা টু হুইলারে করে কাজ করে তাদের কাছে তো এই বৃষ্টিটা ঠিক উপভোগের ব্যাপার নয়, বরঞ্চ একটা যন্ত্রণারই ব্যাপার। আগে যখন আমি অফিস করতাম, অনেক বছর আগে, যখন আমাকে ফিল্ডের কাজে বাইরে বেরোতে হতো, তখন বৃষ্টি নামলে পরে যে কী বিরক্ত লাগতো সে আর কি বলবো। বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বদলে গেছে। এখন তো একেবারেই ওয়ার্ক ফ্রম হোম, সুতরাং এইগুলো আর বিশেষ কোনো বিরক্তির সৃষ্টি করে না, বরঞ্চ বেশ ভালোই লাগে। দিনটাও একটু অন্যরকম লাগে। তারপরে আজকে শনিবার, আজকে কাজেরও সেরকম কোনো চাপ নেই। তবে আজকে চাপ ছিল, অন্য চাপ ছিল, বাড়ির কিছু কাজ করার ছিল, সেটা আজকে আর হলো না, সেটা আগামীকালই করব। দেখা যাক কী হয়। আসলে ছক ভাঙা জীবনে চলতে চলতে আমিও বেশ খানিকটা ক্লান্ত হয়ে পড়েছি। তাই এখন মনে হয় যে ছকটা যদি মাঝে মধ্যে এরকম ভেঙে যায় তাহলে তো মন্দ লাগে না। আমার বাড়ির ভিতরকার এই গাছগুলো তো আর বৃষ্টির সান্নিধ্য পায় না, সেই জন্য তাদের এই জল স্প্রে করে তাদের কিছুটা আশা মেটানোর চেষ্টা করছিলাম, কারণ তারাও জানলার বাইরে দিয়ে দেখছে যে বাইরে বৃষ্টি নেমেছে। আবহাওয়ারও পরিবর্তন নিশ্চয়ই এরা টের পায়, তো সেই জন্য একটু জল স্প্রে করে দিলাম এদেরকেও একটু ঠান্ডা করার জন্য। আর বিশেষ করে এই গাছগুলোতে কোথা থেকে যে এত ধুলো আসে ভগবান জানে। আগেও আপনাদের আমি অনেকবার জানিয়েছিলাম। এসব করে এখন যাব ঠাকুর ঘরে স্নান টান করে, কারণ আজকে ঠাকুর ঘরেও প্রচুর কাজ আছে। আজকে তো শনিবার, সেই জন্য ঠাকুরদের জামা কাপড় ছাড়ানোর দিন। তো তাদেরকে যারা সারা সপ্তাহ ধরে জামা কাপড় পরে থাকে সেটা আজকে তাদেরকে ছাড়িয়ে নতুন করে তাদের জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আবার একটা সপ্তাহের জন্য। আর এই গাছগুলোকে দেখলে পরেই আমার অফিস বেলার কথা মনে পড়ে। আমার অফিসের ডেস্কের আশেপাশে এই গাছগুলো সাজানো ছিল, আর যখনই সেই অফিসের কথা মনে পড়ে তখনই মনটা একেবারে ভারী হয়ে যায়। একটা জীবন কিভাবে যে আমার শেষ হয়ে গেল সেটা আমি আজও ভেবে তার কোনো কুল কিনারা পাই না। যাই হোক, চলে এসেছি ঠাকুর ঘরে, কিছু করার নেই। কত আর স্মৃতি রোমন্থন করব। 57 বছর বয়সের জীবনে স্মৃতির তো কম কিছু নেই। যেমন ভালো স্মৃতিও আছে তেমনি খারাপ স্মৃতিও আছে। কিছুই আজ মনে রাখতে চাই না। জীবনের মতো এগিয়ে যাক, আমিও এগিয়ে যাব জীবনের সঙ্গে তাল মিলিয়ে যতদূর পারবো। আজকে এই ঠাকুরগুলো জামা কাপড়ও চেঞ্জ করা হয়ে গেল। আসলে না, এই পাথরের ঠাকুরগুলো আমার রাখার খুব একটা ইচ্ছে ছিল না। আমরা তো আগে মাটির ঠাকুর এনেই পুজো করতাম, কিন্তু বুবু বলেছিল যে না, মাটির ঠাকুর বারবার নিয়ে আসো, তাকে আবার বিসর্জন দাও। আর মাটির ঠাকুরগুলো কী হতো, পুজোর পর রাখতে রাখতে কেমন যেন একটা হতশ্রী অবস্থায় গিয়ে পৌঁছতো। সেগুলো দেখলে পরেও খুব খারাপ লাগতো। তার থেকে এই ঠাকুরগুলো আছে, ঠিকই আছে।
আমার বাকি ঠাকুর গুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আজকে আবার পুজো করলাম। রোজ যেরকম করে থাকি, আমার সীমিত বুদ্ধিতে, সীমিত জ্ঞানে যতটুকু কুলোয় ততটুকুই করি। ওর বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করি না। আমার পুজোর প্রসেসটা হচ্ছে ভীষণ সিম্পল। ঠাকুরদের প্রত্যেকের সামনে একটা করে ফুল দিই আর সবাইকে বলি ভালো রেখো, ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমি এমনিই বলছি, আমার মনের কথাতেই বলছি। তোমরা সবাইকে ভালো রেখো, আমিও যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের ভালো রাখার। তোমরাও আমাদের ঠিক এরকমই ভালো রেখো, ব্যাস ওইটুকুই। আর কোনো মন্ত্রতন্ত্র আমি এসব কিচ্ছু জানি না। আমাদের বাড়িতে যখন পুরোহিত এসে পুজো করেন ওই বছরে কয়েকবার, তখনই যায় এরা একটু বৈদিক মন্ত্রোচ্চারণের আস্বাদ পায়। এছাড়া আমি সারা দিন এদের সঙ্গে যেভাবে কমিউনিকেট করি সেভাবেই করি। আর অন্য কোনো মন্ত্রতন্ত্র আমি জানিও না, করিও না। আজকে তো বৃষ্টির দিন, সেই জন্য বাড়িতে আজকে খিচুড়ি করতে বলেছিলাম। খিচুড়ি, সেই সঙ্গে কাঁচকলার কোপ্তা, ডালের বড়া, এই ছিল আমাদের আজকের লাঞ্চ। ভালোই লাগছিল। খেয়ে দিয়ে আবার একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে একটু শুয়েছিলাম। সন্ধেবেলা বেরোলাম, মায়ের বাড়িতে যাব, সেই সঙ্গে আরও কিছু কাজ আছে আমার। যে দৈনন্দিন যে ওষুধগুলো আমি খাই সেগুলোও ফুরিয়ে এসছে, সেগুলোও কিনতে হবে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, তাই সব কাজ শেষ করে চলে গেলাম মায়ের মন্দিরে। আর যেহেতু শনিবার, সেই জন্য মাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আসলে এখন প্রত্যেক দিনই মাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে, তবে শনিবার একটা বিশেষ ব্যাপার। আজকে মন্দিরে বেশ ভিড়ও হয়, আর আজকে যখন আমি গেছি তখন মায়ের আরতি শুরু হলো, সেই জন্য দাঁড়িয়ে থেকে আরতিটাও দেখলাম। নমস্কার, আজ তো শনিবার, আমার ফার্স্ট উইকেন্ড অফ। তো কালকে রাত্রে কি হয়েছে, কালকে রাত্রে যখন ঘুমোতে গেছি তখন ঘুম আসছিল না, গরমও ছিল, সেই সঙ্গে সঙ্গে একটা শারীরিক অস্বস্তিও মনে হচ্ছিল কেন কি জানে। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ঋতুপর্ণ ঘোষের আবহমান সিনেমাটা হঠাৎ করে খুঁজে পেলাম। এই সিনেমাটা আমি আগেও বহুবার দেখেছি। কালকে রাত্রিবেলা পুরো সিনেমাটা আরও একবার দেখবো বলে ঠিক করলাম, সেই সঙ্গে সঙ্গে সিনেমাটা দেখতেও শুরু করলাম। সিনেমার যে বিষয়বস্তু, সেটার সঙ্গে ঋতুপর্ণ ঘোষ যাকে আদর্শ হিসেবে মানতেন, বা অনেক ইন্টারভিউতে তিনি নিজেও স্বীকার করেছেন, সেই মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে এই সিনেমার প্রধান যে চরিত্র তার একটা মিল খুঁজে পাওয়া যায়। সে যাই হোক, হোয়াট এভার, ছবিটা তো দেখতে ভালো লাগে ঠিকই, তবে আমার মনে হয় যে ঋতুপর্ণ ঘোষ শেষের দিকে যে সমস্ত ছবিগুলো তৈরি করেছেন তার মধ্যে একটা একঘেয়েমি কাজ করেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, বা মা ছেলের সঙ্গে সম্পর্ক, বা বাবা ছেলের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কে টানাপোড়েনগুলো তো একটা চিরন্তন টানাপোড়েন। এটা দেশ, কাল, ধর্ম নির্বিশেষে, অর্থাৎ কোনো ভৌগোলিক গণ্ডির বাইরে এইসব যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর মধ্যে যে টানাপোড়েন, সেটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা সব স্তরের সব মানুষের ক্ষেত্রেই এই টানাপোড়েনগুলো আমরা ফিল করি। সেই জন্য আসলে আমি আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে বোধহয় এই ভালো লাগা বা এইসব ব্যাপারগুলো আস্তে আস্তে বদলাতে থাকে। আমি যখন প্রথম এই সিনেমাটা দেখি তখন এই সম্পর্কে টানাপোড়েনগুলো আমাকে যতখানি অ্যাট্রাক্ট করেছিল, আজকে কিন্তু ঠিক আর ততটা করে না। কোথাও যেন মনে হয় যে এইসব নিয়েই তো আমাদের জীবন, অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবনেই এই সম্পর্কের টানাপোড়েনগুলো রয়েছে। এই সম্পর্কের মধ্যে যে অবিশ্বাস, যে ভাঙন, সেটা কিন্তু রয়েছে, এবং তার বিরুদ্ধেই আমরা প্রতিনিয়ত লড়াই করে চলেছি। এটা একেবারে সত্যি কথা। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ঋতুপর্ণ ঘোষের যে সৃষ্টি, অর্থাৎ তিনি যে মোটামুটি 19টার মতো ছবি তৈরি করেছেন এবং একটা ডকুমেন্টারি তৈরি করেছেন, এই ছবি ওনার এই যে দীর্ঘ সময় ধরে উনি ছবি তৈরি করেছেন, যেমন আমার যতদূর মনে হচ্ছে যে হীরের আংটি ওনার প্রথম পরিচালিত ছবি, আর শেষ পরিচালিত ছবি বোধহয় সত্যান্বেষী। তো হীরের আংটি আমি দেখেছিলাম অনেক পরে, ছবিটা আমি হলে দেখিনি, আমার যতদূর মনে হচ্ছে এটা আমি টিভিতেই দেখেছিলাম। তারপরের থেকে যতগুলো সিনেমা উনি তৈরি করেছিলেন তার প্রায় প্রত্যেকটাই আমি সিনেমা হলেই দেখেছি গিয়ে। প্রথম দিকে ওর ছবিগুলো যেভাবে
আমাকে টানতো, শেষের দিকে কিন্তু সেইভাবে আর টানতো না। কোথাও যেন একটা একঘেয়েমি কাজ করতো। অ্যাকচুয়ালি ঋতুপর্ণর যে প্রথম দিককার সিনেমাগুলো মধ্যে আমার দহন আর বাড়িওয়ালি এই দুটো সিনেমাই কিন্তু বিশেষভাবে ভালো লাগে। কিন্তু তারপরের দিকে তো অনেক দিন বাদে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে প্রসেনজিৎ আর কঙ্কনা সেন শর্মা ছিল, দোসর বলে। সেই সিনেমাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। স্বামী স্ত্রীর সম্পর্কের একটা অন্য ডেফিনেশন খুঁজে পাওয়া গেছিল সেই সিনেমাটার মধ্যে। আসলে আমার মনে হয় যে ঋতুপর্ণ ঘোষ শুধুমাত্র একজন ব্যক্তি বিশেষ বা শুধুমাত্র একজন চিত্র পরিচালক নন, তিনি কিন্তু একটা বিষয়। অর্থাৎ আমার এখনো মনে হয় যে তার সৃষ্টি সত্তা যাই থাকুক না কেন, তার জীবন দর্শন এবং তার নিজেকে মেলে ধরার যে একটা নিজস্ব একটা স্টাইল ছিল, এটা আমাদের কাছে যতটাই তখনকার সময় হাস্যকর মনে হোক না কেন, তার মধ্যে যে একটা নিগুড় সত্য ছিল, সেই সত্যটাকে কিন্তু অনেক পরে আমরা উপলব্ধি করতে পেরেছি। এর মধ্যে কোনো লুকোচুরি নেই, কোনো মেকি কোনো কনসেপ্টকে এস্টাবলিশ করার কোনো চেষ্টা নেই। নিজে আমি যেরকম আমি সেরকমই থাকবো, নিজের মতো নিজেকে তুলে ধরবো। আমি যেরকম, যদি সমাজ আমাকে অ্যাকসেপ্ট করতে পারে, সমাজ আমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। সমাজের জন্য বা সমাজের কোনো বিধিনিষেধের জন্য আমি নিজেকে বদলাবো না, এই সাহসটা কতজনের থাকে। সেটা কিন্তু ঋতুপর্ণ ঘোষের ছিল এবং তিনি সেটা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তার সৃষ্টির মধ্যে দিয়েও সেটা তিনি কিছুটা হলেও এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন শেষের দিকে। সে যাই হোক, আমার যেটা মনে হয় যে উনি যেভাবে বিভিন্ন সাহিত্যভিত্তিক ছবিগুলোকে তৈরি করেছিলেন, তার থেকে আমার মনে হয় উনি নিজের গল্পের উপর ভিত্তি করে যে ছবিগুলো তৈরি করেছিলেন সেগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। যেমন এই মুহূর্তে আমার শুভ মহরত ছবিটার কথা মনে পড়ছে। আমার তো মনে হয় যে সত্যজিৎ রায়ের পর ওই ধরনের একটা থ্রিলার বাংলা সিনেমায় সেরকম হয়নি, বা সেরকম হলেও সেটাকে ঠিক মানে পাতা দেওয়ার মতো হয়নি। হ্যাঁ, অনেক কাল আগে সজারুর কাঁটা বা চুপি চুপি আসে, তরুণ মজুমদারের কুহেলি, ওই ধরনের সিনেমাগুলো কিন্তু হয়েছিল, কিন্তু আদ্যোপান্ত একটা থ্রিলার যেটা পুরোপুরি একটা বাঙালিয়ানায় মোড়া, কিন্তু তার গল্পের বিষয়বস্তু বা গল্পের কাঠামোটা কিন্তু বিদেশি গল্প থেকে নেওয়া। তো এই ধরনের একটা অদ্ভুত সৃষ্টি কিন্তু প্রচণ্ডই ভালো লেগেছিল। সেই সত্যজিৎ রায়ের ফেলুদা যেমন এক নিঃশ্বাসে দেখে যাওয়ার মতো, সেই রকমই শুভ মহরত শুরু থেকে শেষ পর্যন্ত একদম এক নিঃশ্বাসে দেখে যাওয়ার মতো একটা ছবি। সেই সঙ্গে সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, সম্পর্কের ভাঙন, অবিশ্বাস, মানুষে মানুষে অবিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ছিল ওই সিনেমাটাতে। সেই জন্যই আমি বলছিলাম যে ঋতুপর্ণ ঘোষ কিন্তু একটা কোনো ব্যক্তি বিশেষ নন, বা একজন চিত্র পরিচালকই শুধু নন, বা একজন কি বলবো, একজন সমাজ সংস্কারক বললেও বলা যায়, তাতেও ভুল থাকে না। তিনি গোটাটাই, ঋতুপর্ণ ঘোষ গোটাটাই ছিল একটা বিষয়। তাই তিনি নেই, সেটা আমাদের একটা সামাজিক ক্ষতি তো বটেই। অনেক অল্প বয়সেই আমরা তাকে হারিয়েছি। মাত্র ৪৯ বছরের জীবনে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে জীবনটাকে কিভাবে উপভোগ করে যেতে হয়। সত্যিই স্যালুট করার মতো। তাই সেই মহান চিত্র পরিচালককে আমার সশ্রদ্ধ প্রণাম, সেই মহান ব্যক্তিত্বকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আশা করব যে তার ব্যক্তিত্ব, তার সৃষ্টি, তার জীবন দর্শন সবকিছু নিয়ে ভবিষ্যতে আরও কাজ হবে, নবীন প্রজন্ম আরও এগিয়ে আসবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আজকে আর কোনো রাজনৈতিক দর কচাকচির মধ্যে আমি গেলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, সেই জন্য এখন মাথাটাও ঠান্ডা আছে। কি আর বলবো। আর খুব বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একজন আপনার নতুন বন্ধু হিসেবে মেনে নেবেন, তাহলে আমি সেই আশায় রইলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।